হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অমর জীবন অ্যান্ড এডুকেশনে। তো যেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার আজকে কথা ছিল সেটা হলো যে ষষ্ঠ শ্রেণী সম্পর্কে, যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন সেই সম্পর্কে কিছু কথা বলা। তো তোমরা নিশ্চয়ই জানো যে ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন আপাতত স্টার্ট হয়ে গেছে। সেইখানে তোমাদের যে বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো, তোমাদের প্রথম বিষয় যেটি আছে বাংলা, ঠিক আছে না? বাংলাটা আছে। তো বাংলাটা কত নম্বর পরীক্ষা হবে এবছর? তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে, তা জানো। এবং কত মিনিট সময় নেবে? এটা 30 মিনিট সময় নেবে। এবারে আজকে আমরা যে তোমাদের বাংলা পরীক্ষা যে হচ্ছে সেই পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। দেখো, প্রথমে যে সিলেবাসটি আছে সেই সিলেবাসে দেখো তোমাদের 3টি বই আছে, তোমরা জানো বাংলা বিষয়ে। প্রথম হচ্ছে সাহিত্য মেলা। সাহিত্য মেলাতে কী কী দেখতে পাবো? সাহিত্য মেলাতে আমরা দেখতে পাবো যে প্রথম হচ্ছে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি ইত্যাদি। এগুলো সাহিত্য মেলা থেকে। হযবরল, তোমরা হযবরল থেকে কি দেখবে? হযবরল থেকে তোমরা যেটা দেখবে সেটা হলো 1 থেকে 14 পাতা পর্যন্ত তোমরা দেখতে পাবে যে এটা পরীক্ষা হবে। এছাড়াও কি? এছাড়াও আছে ভাষা চর্চা। ভাষা চর্চাতে কী কী দেখতে পাবে? ভাষা চর্চায় বিসর্গ সন্ধি হবে এবং শব্দের গঠন বিষয় পড়া হবে। ঠিক আছে, আমরা আপাতত সিলেবাসটা সম্পর্কে জেনে নিলাম। এবারে চলো আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নিই, কিছু প্রশ্ন দেখে নিই যে কি কি প্রশ্নগুলো আপাতত তোমাদের পড়ার খুব চান্স বেশি। প্রথমে দেখো, প্রথমে কি আছে? সঠিক উত্তরটি বসাতে দেয়া আছে। কি আছে দেখো, ময়ূরের ডাককে কি বলে? কুহু, কেকা, মগমগি না বৃংহন? তাহলে কি হবে? ময়ূরের ডাককে আমরা জানি যে ময়ূরের ডাককে কেকা বলা হয়, তাই না? তাহলে ময়ূরের ডাককে কি বলা হয়? ময়ূরের ডাককে আমরা জানি যে কেকা বলা হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর দেখো, যে বলা হচ্ছে যে মন ভালো করা রোদ্দুর। মন ভালো করা রোদ্দুর কি? মন ভালো করা রোদ্দুর ড্যাশ গায়ের মতো। কিসের গায়ের মতো? ময়ূরের, মাছরাঙা, কোকিলের না পায়রার? কি হবে? সেটা হবে মাছরাঙা। তাহলে মাছরাঙার গায়ের মতো। পরের প্রশ্নের উত্তর কি আছে? পরের প্রশ্নের উত্তর দেখো, দিয়ে আছে প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি। শিক্ষক মহাশয় এখানে কে ছিলেন? প্রকৃতি বিজ্ঞানের ক্লাস যিনি নিচ্ছিলেন সেই শিক্ষক মহাশয় কে ছিলেন? সেই শিক্ষক মহাশয় ছিলেন কে? সেই শিক্ষক মহাশয় ছিলেন ক্ষয়ের বিভীষণ দাস। বিভীষণ দাস ছিলেন। পরের কি আছে? 4-এর দাগের দেখো, যেন বরফের ড্যাশ কাপড় পরে। যেন বরফের ড্যাশ কাপড় পরে, কি কাপড় পরে? সেটা দেখো হবে কি? রূপলি। সেটা হবে ঘয়ের রূপলি কাপড় পরে। তারপরের প্রশ্নটি দেখো, খোলের মধ্যে বোঝাই করা আছে। খোলের মধ্যে বোঝাই করা আছে, কি কি বলা আছে? ধান, আলু, গম, শুকনো খড়ের আঁটি। তাহলে এখানে আমার সঠিক উত্তরটি কি হবে? খোলের ভেতর বোঝাই করা আছে শুকনো খড়ের আঁটি। ঠিক আছে, আমরা 5 অবধি প্রশ্ন করলাম। তারপরে দেখি আর কি কি আছে। দেখো, তারপরে যে প্রশ্নটি আছে সেটা দেখো, দেয়া হচ্ছে যে নদীর ধারে রয়েছে। নদীর ধারে কি কি রয়েছে? অশ্বত্থ গাছ, রাখাল নাকি একটি বড় নৌকা? তাহলে কি হবে? এটা উত্তর হবে একটি বড় নৌকা। তারপরে দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ কি হবে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হবে যে নীল নির্জন, অর্থাৎ কয়েকটা। তারপর, পাখিরা যে রং দেখতে পায় না সেটা কি? বেগুনি, জলপাই, সবুজ নাকি লাল? কি হবে? সেটা হবে বেগুনি। পাখিরা বেগুনি রং দেখতে পায় না। পরের প্রশ্ন কি আছে? পাইন যেন বরফের ড্যাশ কাপড় পরে আকাশে নয়নতুলি দাঁড়িয়ে আছে। তাহলে কি রঙের কাপড় পরে? সেটা কি হবে? সেটা হবে রূপলি রঙের কাপড় পরে সে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন দেখো, যেগুলো হচ্ছে 1 নম্বরে দিয়ে আছে। তাহলে 1 নম্বরে কি কি প্রশ্ন হবে? ভাষার প্রয়োজন কেন?
বলো তো ভাষার প্রয়োজন কেন? দেখো এখানে দেয়াই আছে যে ভাষার প্রয়োজন কেন। মনের ভাব প্রকাশ করার জন্য, একে অপরকে বোঝাবার জন্য আমাদের ভাষার প্রয়োজন হয়। তাহলে ভাষার প্রয়োজন কেন? আমরা মনের ভাব একে অপরের সঙ্গে প্রকাশ করার জন্য, অপরকে বোঝাবার জন্য ভাষার ব্যবহার করি। সেটা ভাষা আমাদের কথার মাধ্যমে হতে পারে বা ইঙ্গিতে ইশারাও হতে পারে। পরের প্রশ্ন কি? শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর শঙ্খ চিলের স্বপ্ন দেখে। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাম গাছ দাঁড়িয়ে আছে কোথায়? মরুতটে। আচ্ছা, তারপরে দেখো পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ স্বপ্ন দেখে যে তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে মরুতটে পাম গাছ কত কষ্ট সহ্য করে থাকে এবং দাঁড়িয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কি দিয়ে আছে? 5 নাম্বারে দিয়ে আছে যে ভর দুপুরে শব্দটির অর্থ কি? ভর দুপুর, ভর দুপুর কথার মানে আমরা জানি মধ্যাহ্ন বা মধ্য দুপুর, যখন বেশিরভাগ এলাকা শুনশান হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, মানুষ খাওয়া দাওয়া করে মধ্যাহ্নের ঘুম দিতে থাকে, তো এই সময়টা হলো ভর দুপুর। ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে? ভর দুপুরে রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোলে ঘেঁষে যে মেঘেদের আনাগোনা অর্থাৎ ভেসে যাওয়া, সেটি সে দেখছে। ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচে, গালচেটি কি দিয়ে প্রস্তুত? ভর দুপুরে কবিতায় গালচেটি সুন্দর সবুজ ঘাস দিয়ে প্রস্তুত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এবারে আমরা পরের কিছু প্রশ্ন দেখি যে এখানে বলা আছে যে কোনটি কার ডাক মিলিয়ে লেখো। ঠিক আছে, তাহলে কোনটি কার ডাক আমাদের মিলাতে হবে। চলো আমরা মিলিয়ে নিই। প্রথমে দেখো ব্যাঙের ডাক। ব্যাঙের ডাককে কি বলা হয় গো? ব্যাঙের ডাককে বলা হয় মকমকি। হাতির ডাক, হাতির ডাককে কি বলে? হাতির ডাককে বলা হয় ব্রিংহর্ন। পাখির ডাক, পাখির ডাক কি হবে? পাখির ডাক হবে কাকলি। কোকিলের ডাক, কোকিল কিভাবে ডাকে? কোকিল ডাকে কুহু করে, তাই না? তাহলে কুহু। ঘোড়ার ডাক, ঘোড়ার ডাক কি হবে? ঘোড়ার ডাককে বলা হয় রেসা। ময়ূরের ডাক, ময়ূরের ডাক কি হবে? ময়ূরের ডাককে বলা হয় কেকা। তাহলে তোমরা দেখে নাও, মিলিয়ে নাও এবং নিজেরা খাতায় লিখে নিতে পারো যে কি দেয়া হয়েছে। তাহলে আরেকবার বলে দিই, ব্যাঙের ডাককে ব্রিংহর্ন, হাতির ডাককে রেসা, পাখির ডাককে কাকলি, কোকিলের ডাককে কুহু, ঘোড়ার ডাককে রেসা এবং ময়ূরের ডাককে কেকা বলা হয়েছে। চলো পরেরটা দেখি। এখানে এবারে নিচের কিছু প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি কি বলেছে। পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। তাহলে এখানে পাগলা বলা হলো কেন বাতাসকে? গল্পটি নেওয়া হয়েছে সেনাপতি শঙ্কর গল্পটি থেকে। আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় 5-7 মাইল দূরে। সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে এই অংশটিতে আমরা বাতাসকে পাগলা বলা হয়েছে। পরে প্রশ্ন দেখো, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলে কেন? খুব ইম্পর্টেন্ট এটি প্রশ্ন। অপেরা কথাটি হলো একটা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। বা নাটকে অভিনেতা বা অভিনেত্রীরা প্রায়ই নিজেদের মন থেকে অনেক কথা বলেন। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মধ্য দিয়ে এই এমু পাখির বর্ণনা দিচ্ছিল। তাই অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই এই প্রসঙ্গটি এনেছেন। পরে প্রশ্ন দেখো, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে যেমন ডালপালা মেলে দাঁড়িয়ে আছে একটি অশ্বত্থ গাছ, কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতার ছায় পথিকটিকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় এবং তাকে আরাম দেয়। তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এবারে একদম আমরা শেষ পর্যায়ে এসে গেছি। শেষ পর্যায়ে আমাদের কি প্রশ্ন থাকবে? যে হযবরল। হযবরল সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি 1 থেকে 14 পৃষ্ঠা অবধি পরীক্ষা হবে। চলো হযবরলতে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। শেষ পর্যন্ত বিড়ালটি কোথায় চলে গেল? শেষ পর্যন্ত বিড়ালটি ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে সে পালিয়ে গেল। পরে প্রশ্ন কি আছে? কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল?
তারা অনুমান করেছিল লেখকের বয়স ৩৭ বছর এবং ওজন ২৫০-এর। হযবরল গল্পটি কোন ঋতুর কথা উল্লেখ আছে? আমরা জানি হযবরল গল্পটিতে কবি সুকুমার রায় তিনি প্রচণ্ড গরমের কষ্টের জন্য গাছের তলায় বসেছিলেন এবং ঘামছিলেন। তাহলে আমরা কি জানি যে এই গল্পটি গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যে ৭ দুগুণে কত হয়? উদ্ধৃত কথাটি কে বলেছিল? উদ্ধৃত কথাটি বলেছিল দাঁড় কাক অর্থাৎ কাকেশ্বর কুচকুচে। হযবরল বইটির লেখককে, এটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসার খুব তোমাদের চান্স বেশি। হযবরল বইটির গুরুত্বপূর্ণ লেখক হলেন আমাদের মহান লেখক সুকুমার রায়। লেখকের বুকের মাপ এবং গলার মাপ কত ইঞ্চি? ২৬ ইঞ্চি মনে হচ্ছিল কেন? বুড়ো যে ফিতে দিয়ে মাপছিল সেই ফিতে শুধুই ২৬ লেখাটাই ছিল, তাই সে যা কিছু মাপে সবই ২৬ হয়ে যায়। ঠিক আছে। লেখকের রুমালটি শেষ পর্যন্ত কিসে পরিণত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখকের রুমালটি বিড়ালে পরিণত হয়েছিল। পরে প্রশ্ন দেখা যাক, রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল? সুকুমার রায়ের লেখা হযবরল গল্পটিতে রুমালটি গাছতলায় ঘাসের ওপর বেড়াল হয়ে গেছিল। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে পেলে যে আমরা আজকে কিছু প্রশ্নের উত্তর পর্ব করলাম, যে এই প্রশ্নের উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই দেখতে পারো যে এই প্রশ্নগুলো প্রত্যেক বছর আসার মতো প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা নিজেরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে দাও এবং প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বলো যে লাইক এবং সাবস্ক্রাইব করতে। তোমরা জানো এটা তোমাদেরই চ্যানেল আমার জীবন এডুকেশান। তোমরা তোমাদের নিজেদের মতো আর কি কি প্রশ্ন পেতে চাও বা জানতে চাও আমার কাছ থেকে অবশ্যই জানিও। আমি পরবর্তীকালে অবশ্যই তোমাদের খাতিরে আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকেই শেষ করলাম। শুভরাত্রি।